মারা চাইলে না অনেক কিছু করতে পারে। কি করে এসেছি আমি নিজেও বলতে পারবো না, কোন শক্তি আমার উপর ভরপুর করেছিল। এই যে দেখো আমাদের এটা হচ্ছে জানলার গ্রিলের অবস্থা। এইটা এরকম, এই যে বুঝতে পারছো এটার কি অবস্থা হয়েছে। এর নাম হচ্ছে চিনি মিস্ত্রি। আমার মেয়ে চিনি মিস্ত্রির মতনই কাজ করেছে। কালকে চিনির জন্মদিন 15ই আগস্ট। তো আমি মানে এমন একটা পরিস্থিতির মধ্যে মানে আমি কথা বলতে পারছি না, তাও তোমাদের সাথে শেয়ার না করলে থাকতে পারছি না। ও বড় হলে এই ভিডিওটা দেখবে, ওর জন্য আমি করা। আজকে সন্ধ্যেবেলা হঠাৎ করে আমি বাইরে গেছি, ওকে বলছি সন্ধ্যে লাগাতে যাবো। ও কোন জামা চেঞ্জ করবে নাকি ওর জামা নিয়ে খুবই বায়না। তো ও কোন জামা চেঞ্জ করবে সেই জামাটা আমি দিইনি। তার জন্য মেয়ের তেজ কি ঘর এরকম দরজা এরকম ঠেলে আমি বাইরে বসে রয়েছি। আমি জানি আসবো না, ও আসলে পরে আরো বেশি জেদ দেখাবে, ওর জন্য আমি আসিনি। একা ছিট কিনে দিয়ে ঘরের মধ্যে বসে রয়েছে। এবার আমি তো বলছি মানে লক হয়ে গেছে, আমি তো বাইরের থেকে লক করে খুলে যাচ্ছি, লক তো আর খুলছে না, ভেতর থেকে তো লক হয়ে গেছে, কি করে খুলবে। তারপরে মেয়ে তো ঘরের ভেতর তো কান্না করছে, আর বাড়িতে কেউ নেই, আমি ছাড়া কেউ ছিলাম না। তারপরে ওর বাবাকে তাড়াতাড়ি করে ফোন করে ডেকে কোনো কিছুই লাভ হয় না, কারণ তোমার দাদা ভাইয়ের পায়ে লেগেছে, পায়ে ব্যথা, কোনো কিছু করতে পারবে না। এবার এদিকে পুরো দরজাটাও ভাঙতে পারবো না, দরজাটা ভাঙলে পরে একেবারে শেষ। তা হঠাৎ করে দাদাভাই বললো যে এদিকে আমাদের এখানে পেয়ারা গাছ আছে একটা। তো তোমাদের দেখিয়েছিলাম না আমাদের জানলার পাশে একটা পেয়ারা গাছ আছে, তো সেই পেয়ারা গাছে উঠে কিন্তু আমি এই দোতলার জানলায় উঠেছিলাম। আর কীভাবে যে উঠেছিলাম মানে আমি শুধু একমাত্র জানি, জানো তো। তোমার দাদাভাই হট করে এসে মানে অনেকটা লেট করে এসেছে, যেহেতু দোকানে অনেকটা ভিড় ছিল। তারপরে বললো যে দরজা তো ভাঙলে ভাঙা যায়, কিন্তু একটা তো চেষ্টা করতে হবে। এই জানলা দিয়ে দেখো তো উঠতে পারো নাকি, তুমি গিয়ে শিকটা ভাঙো আর তোমার মিষ্টি কি উঠবে। আর মিষ্টি তো কী করে উঠবে, আমি যেভাবে উঠেছি ও কখনোই পারবে না ওইভাবে উঠতে, জানো তো। পেয়ারা গাছটা কতটা পেছলা বুঝতেই পারছো, ওই পেয়ারা গাছে পড়ে যাচ্ছে, তাও আমার শক্তি যে দ্বিগুণ হয়ে গেছে চিনিকে, কেননা চিনি ঘরে রয়েছে, চিনিকে কিন্তু এখান থেকে আমাকে উদ্ধার করতেই হবে যে করে হোক। আর এদিকে সেই পাশে বাড়িটা স্ল্যাব আছে, আর আমাদের ছোট্ট একটা পাঁচিল আছে, ওই পাঁচিলে উঠে স্ল্যাবে উঠে তারপরে পেয়ারা গাছে উঠেছে। আর পেয়ারা গাছে যে কি পিছলা তোমরা বুঝতে পারছো, আর বৃষ্টিতে পুরো পিছলা হয়ে গেছে। আর এদিকে এই শিকটা নিয়েছিলাম মানে এটা ভাঙার জন্য, কিন্তু এটা না শিকটাতে কখনোই ভাঙা যাবে না। তারপরে এই শিকটাকে পুরো বেঁকিয়েছি, জানো তো। এত বড় মানুষটা আমি এখান দিয়ে কি করে ঢুকবো বলো। ওদিকে আমার ভাগ নিয়ে মই নিয়ে এসে উঠতে পারছে না, আর উনি এখানে দাঁড়িয়ে কান্না করছে। এখান দিয়ে যাই হোক একটু শান্ত করলাম। তারপরে আমি জানি না আমার শরীরের মধ্যে কি একটা শক্তি মানে কাজ করছিল বলার মতো না। এমন হয়তো কখনো অন্য কোনো সময় হলে আমি কখনো এখানে উঠতে পারতাম না। শুধুমাত্র আমার মেয়েটা ঘরে একা রয়েছে বলে আমি শুধু এইখান দিয়ে আমি যে কী করে উঠেছি, এখান দিয়ে সম্ভব না একটা মানুষের ওঠা। হয়তো রোগা হলে আমি উঠতে পারতাম, কিন্তু আমার শরীরটা আগের মতন নেই, আমি একটু হেলদি হয়েছি এখন। এখান দিয়ে আমি উঠে কি করে এসেছি আমি নিজেও বলতে পারবো না, কোন শক্তি আমার ওপর ভরপুর করেছিল। তো এই যে আমার চিনি, সত্যি আমি মারা চাইলে না অনেক কিছু করতে পারে। আমি চিনির জন্য আমি এখান দিয়ে আমি ঢুকে এসেছি। এর থেকে হয়তো বোঝা যায় মারা মেয়ে ছেলে মেয়ের জন্য সব করতে পারে, সব রকম পরিস্থিতির মধ্যে দিয়েও সব কিছু করতে পারে। তো ওর কালকে ব্যাগটে আমি চাইনি আজকে কোনো ব্লগ করতে, কালকে ভেবেছিলাম ব্লগ করব, একবারে তোমাদের সাথে শেয়ার করবো জন্মদিনের ব্লগটা। কিন্তু ওর এটা থাকার দরকার, ছোটোবেলায় যে কী বাচ্চাগুলো করে, যদি বাই চান্স ঘর না আসতে পারতাম কী অবস্থা হতো একবার চিন্তা করেছো? সেই চিন্তায় পাচ্ছিলাম যে কী করে উঠে এসেছি, মানে বলার মতো না। কিন্তু যাই হোক, মা আমার একটা উম্মা আমাকে একটা উম্মা দাও আমাকে একটা উম্মা দাও, এরকম করে একটা দাও। ও মামা আমার কত কষ্ট হয়েছিল জানো মা। হ্যাঁ তুমি যদি আমি যদি না করতে পারতাম কি হতো বলো তো। তুমি এরকম করে কেউ, তুমি মেয়ে হ্যাঁ, তুমি ছেলেদের মতন কাণ্ড করো, ওটা কি করে চিট কিনে দিয়েছো বলো, কি করে চিট করে দিয়েছো না। দেখো এই যে আমাদের এখানে এটা বই ফেলেছে গাড়ি, ওইখানে পুরো অন্ধকার। এই যে ওইখান দিয়ে একটা পাঁচিল আছে ছোট্ট, এই যে আমাদের এখানে একটা পাঁচিল আছে, ওই পাঁচিলটার ওপর দিয়ে প্রথমে এখানে উঠেছি, তারপরে পেয়ারা গাছে এখান থেকে এখানে পেয়ারায় উঠেছি। অন্য কোনো সময় হলে উঠতেই পারতাম না। তারপরে এখানে পৌঁটে আছে, এখান দিয়ে উঠে এসেছি। মানে একটা চোরও মনে হয় পারবে না এখান দিয়ে উঠে আসতে। আর
প্রচণ্ড পরিমাণে যেন ভয় পেয়ে গেছিলাম। চিনি এরকম ঘরে আটকে গেছে না, আমি কখনোই ভাবতে পারি না। তো এরকম অনেক ঘটনা শুনেছি যেরকম বাচ্চারা ঘরের মধ্যে আটকে যায়, কিন্তু সেটাও যে আমাদের সাথে হতে পারে আমি কখনো ভাবিনি, জানো তো। মানে ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। মনের সাহসটাকে কী করে যে আমি দোতলার জানলায় উঠে কতক্ষণ ধারণা তো ওখানে দাঁড়িয়েছিলাম, মানে একটুকুনি জায়গা তো দাঁড়ানোই যাচ্ছিল না। তারপরে তো অনেক কিছু দিয়ে চেষ্টা করছিলাম ভাঙানোর, কিন্তু ভাঙছিল না। তারপরে লাস্টে হচ্ছে বেঁকিয়ে তারপরে হচ্ছে ঢুকতে তো পাচ্ছিলাম না। তারপরে কি মনে হলো, কি একটা শক্তি কাজ করছিল আমার মন ভিতরে যে আমার চিনিকে আমার কাছে বের করতে হবে। আর মিষ্টি অনেক চেষ্টা করছিল ওঠার, কিন্তু ও তো পারছিলই না। তারপরে জোর জবরদস্তি আমি কি করে যে ঢুকে পড়েছি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, জানো তো। মানে একবার চেষ্টা করছি, মানে কোমর আটকে যাচ্ছে আর পাচ্ছি না। তারপরে কি মনে হলো, হট করে কি করে আমি ঢুকে গেলাম, জানো তো। আর কি যে তখন আনন্দ হয়েছে, মানে তোমাদেরকে কি আর বলে বোঝাবো তোমরা। ওরে ও বুকের অবস্থা দেখ, তেল দিয়ে কি করছে। কিন্তু কি মা, ভাই বাউ বাউ, চলে আসো এক একটা নেই কে নিয়ে এসছে, কি দারুণ হয়েছে। চিনি কিন্তু অনেক খুশি গাড়ি পেয়ে, জানো তো। যেহেতু কালকে চিনির বার্থডে, ওর জন্য কিন্তু চিনির দিদুন বাড়ির থেকে কিন্তু এই চিনির এটা হচ্ছে বার্থডে গিফট। তো এই যে দেখো এখন গাড়িতে একটু চড়বে, আর এদিকে বুনুর আস্তে আস্তে না অনেকটা শরীর খারাপ হয়ে গেছে। শরীরটা খারাপ লাগছে জন্য হাত পায়ে তেল দলে এই যে শুয়ে রয়েছে। আর মা আর কি টেনে তুলে দিয়ে গেছে। তারপরে ওখান থেকে স্টেশন থেকে তোমার দাদাভাই নিয়েছে, মানে আমাদের সীমান্ত স্টেশন থেকে। আর এই যে দেখো কত সুন্দর হয়েছে গাড়িটা না। আর এইদিকে দেখো 3 বোন মিলে কিন্তু এখন টিভি দেখছে। আর চিনির একটু ঘুমও পাচ্ছে, 12টার সময় কেক কাটবো, ওর জন্য তোমার দাদাভাই একটু কালেকশানে গেছে, তাড়াতাড়ি করে আর কি চলে আসবে। ওর জন্য চিনিকে এখনও ঘুম পাড়ায়নি। 12টার সময় যেহেতু কেক কাটবো, এদিকে আবার চিনি ঘুম পেয়ে যাচ্ছিলো বলে আমি আবার কেকটা বার করে দিয়েছি। দেখো কেকটা বার করে একা খেতে শুরু করে দিয়েছে। এখনও তোমার দাদাভাই আসেনি, তোমার দাদাভাই আসবে তারপরে কিন্তু কেকটা কাটবো। তো এখনও 12টা বাজিনি, ওর জন্য কিন্তু এই যে চিনিকে একটু কেকটা বার করে দিয়েছি। তাতে চিনি একটু এরকম চেটে খাবে খুনি, আর হচ্ছে ঘুমাবে না, ওর জন্য আর কি বার করে দেওয়া। Happy birthday, happy birthday to you, happy birthday. এখানে বসে কাটতে হবে, এখানে বসে এই মোমবাতি। এই যে আমার চিনি কেক নিয়ে একদম হাজির, মাত্র 1 মিনিট বাকি। দেখি এই যে কত হয়েছে, পাক্কা 12টা হয়ে গেছে। হ্যাপি বার্থডে, Happy birthday to you. Happy birthday to you. দেখো বাপি আসলে বাপিকে দিয়ে দেবো। হ্যাঁ আর কাকে বলো চিনি, কাকে? বাপি আসুক। এমনি ঘুমে চোখ ইয়ে করতে পারছে না। এ মামা চিনি হ্যাপি, কার হ্যাপি, মা কার হ্যাপি, আমার কার হ্যাপি, চিনি হ্যাপি, বাবারে এত চিল্লাই। মেয়ে একজন খেয়ে নিয়েছে কি বার্থডে সময়। আটা দেবে আরেক গেলে বলে দেখো মেয়ে সবাইকে কেক লাগাচ্ছে। বলে হ্যাপি দাদুকে লাগে হ্যাপি বার্থডে, বলে হ্যাপি বার্থডে বলো। হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো এই যে কেক কাটার আগে কিন্তু চিনির খাওয়া হয়ে গেছে, কেক ক্রিমগুলো তুলে খাচ্ছে। আর ওর বাপি চলে এসছে, এখন কিন্তু কেক কেটে নেবো আমার 12টার সময়। সত্যি সময় বড় অদ্ভুত। এই তো সেদিনের কথা, দেখো দেখতে দেখতে মামামটা কত বড় হয়ে গেল, 2 বছর হয়ে গেল। অনেকটা চিন্তা মাথায়, এই মামাটাকে কীভাবে মানুষ করব। জানি না কতটা পারবো মানুষ করতে, কিন্তু আমার যতটা আছে ততটা দিয়ে চেষ্টা করব আমার চিনিকে বড় করার, একজন ভালো মানুষ করার। তো হ্যাপি বার্থডে মামাম, অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু দুষ্টুমিটা কম করো।
সত্যি তুমি এত দুষ্টুমি করে ফেলো না মাঝে মধ্যে, আমার চিন্তা হয় যে আমি কি করে সামলাবো তোমায়।